হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর নিউট্রিশনের একটা চ্যাপ্টার, যেটা পুষ্টি প্রক্রিয়া এবং ক্যালোরি কি সেটা বোঝাবো। খুব সহজ ভাষায় আমরা জানবো যে কিভাবে আমরা যে খাবারটা খাই, খাওয়ার ফলে আমাদের শক্তি বৃদ্ধি হয় এবং আমাদের গ্রোথ বাড়ে, এবং সেই শক্তি খাবার থেকে সেই শক্তি আমাদের এনার্জি সহকারে কাজে লাগে। তাহলে আসো জেনে নিই যে আমরা কিভাবে এই খাবারটা যে খাচ্ছি, খাওয়ার ফলে আমাদের কিভাবে সেটা বডিতে নিচ্ছে এবং আমরা সেটা শক্তি হিসেবে ব্যবহার করছি। তাহলে চলো দেখে নিই। দেখো, এখানে একটা স্লাইডের মাধ্যমে আমি বুঝিয়েছি যে কিভাবে অ্যাকচুয়ালি খাবার খাওয়ার পর আমাদের ভিতরে কিভাবে শক্তি উৎপাদন করা হচ্ছে, হ্যাঁ, কিভাবে এনার্জি পাচ্ছে, কিভাবে আমাদের বডি গ্রোথ বাড়ছে। যে অনেকে থাকে না, যে দেখবে অনেকে বলে যে সামান্য জল খেলেও আমি মোটা হয়ে যাচ্ছি, আবার এমন কিছু মানুষ থাকে যারা এত এত খাবার খায় তাও মোটা হয় না। সেগুলো কেন হয়, কিভাবে হয়, এটাই আজকে আমরা জানবো। তো দেখো, সবার প্রথমে এই যে খাবার, আমরা খাবার সবাই খাই, প্রোটিন জাতীয়, ফ্যাট জাতীয়, কার্বোহাইড্রেট জাতীয়, তাই তো আমরা এরকম খাবার, ক্যালোরি জাতীয় আমরা খাবার খেয়ে থাকি। তো এই যে খাবারটা খেলাম, খাবারটা খাওয়ার পর সেটা আমাদের এই যে লিভারে যাচ্ছে এবং সেটা পরিপাক হচ্ছে, মানে সেটা আমাদের পেটে গিয়ে ডাইজেস্ট হচ্ছে। তারপরে সেখান থেকে আমাদের চলে আসছে শোষণে যাওয়ার পরে কি হচ্ছে, এটা অ্যাবজর্বেশন হচ্ছে, মানে খাবারটা যে গেল, যার পর সেই খাবার থেকে যে অ্যামিনো অ্যাসিড বলো বা কার্বোহাইড্রেট বলো বা প্রোটিন বলো, সেইটা আলাদা হচ্ছে কিছুটা, মানে ওটা শোষণ করা হচ্ছে। তারপরে সেখান থেকে দেখো নাম্বার 3 থেকে নাম্বার 4-এর দিকে যাচ্ছে বিপাক, মানে মেটাবলিজম হচ্ছে। মেটাবলিজম মানে আমাদের বৃদ্ধি হচ্ছে, আমাদের খাবারটা ঠিক সব ছোট ছোট খাবারের টুকরোগুলো ভেঙে সেখান থেকে যে শক্তি, যে কণাগুলো, সেগুলো আমাদের কিছুটা আমাদের এনার্জিতে এবং কিছুটা বিপাকে এবং বাকিগুলো রক্তের সাথে মিশে আমাদের শরীরে বাহিত করছে, রক্তের সাথে বাহিত হচ্ছে, এবং সেখান থেকে আমাদের শক্তি, এনার্জিটা পাচ্ছি। দেখবে যখন আমরা খুব অসুস্থ হয়ে পড়ি, ধরো জ্বর হয়েছে বা সর্দি কাশ হয়েছে, কিছু কারণে আমাদের শরীর অসুস্থ হয়েছে, তখন দেখবে আমাদের ইমিউনিটি পাওয়ারটা কমে যায়। এবং ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে যে তাদেরকে কি দেয়, একটু এনার্জি হওয়ার ওষুধ, মানে খিদের ওষুধ দেয়, যাতে খাবারটা সে খেতে পারে। জ্বর হলে দেবে আমাদের খেতে ভালো লাগে না, মুখটা তেতো তেতো লাগে, তাই তো। তো ডাক্তার কি হয়, খিদের ওষুধ দেয়, বা খিদে যদি না পায় তাহলে আমাদেরকে খিদের ওষুধ দেয়। কেন দেয়? এই যে এনার্জিটা আমাদের লস হয়েছে, উঠতে ভালোই লাগছে না, সারাদিন বিছানার মধ্যে পড়ে আছি, বেকার লাগছে, ল্যাদ লাগছে, তাই না, এইরকম লাগে। তো কি হয়, এই যে খাবারটা আমরা খাচ্ছি, সে পর্যাপ্ত প্রোটিনটা পর্যাপ্ত পরিমাণে আমাদের মধ্যে সেই খাবারের গুণগুলো ঢুকছে না। তো হ্যাঁ, ওই জন্য বিপাকও হচ্ছে না, সেটা শোষণও হচ্ছে না, পরিপাকও হচ্ছে না, হ্যাঁ, এবং মেটাবলিজমেও যাচ্ছে না, এবং সেখান থেকে আমাদের এনার্জি একটা সেটাও উদ্ভব হচ্ছে না। তারপরে দেখবা যখন আমরা রেগুলার রুটিনে ফিরি, হ্যাঁ, টাইমে খাওয়া, টাইমে শোয়া, টাইমে কাজ করা, এইরকম যখন একটা থাকে, তখন আমাদের একটা আলাদাই এনার্জি থাকে যে না, আমাকে করতে হবে। কিন্তু কিছু কিছু সময় আসে যে আমাদের এনার্জিটা পুরো লস হয়ে যায়। তো এই রকম আমাদের খাবার খাওয়া থেকে শুরু করে শক্তি আসা পর্যন্ত শরীরের মধ্যে পুরোটাই এই প্রসেসে চলে। এই প্রসেসটাকে কি বলছে দেখো, নিউট্রিটিভ প্রসেস, ঠিক আছে। তারপরে দেখো, এই যে শক্তি উৎপাদন, আমি তো বললাম যে খাবার খাওয়ার ফলে আমাদের শক্তি বা এনার্জি কাজ করে, তাই তো। এই যে শক্তি উৎপাদনের আমি 5টা তোমাদেরকে স্টেপ দেখালাম, যে কিভাবে আমরা খাবার খাচ্ছি, শর্করা হচ্ছে। তো সেটা আমি একটু লিখে তোমাদেরকে বুঝিয়েছি। যে প্রথমে আছে ফুড বা খাদ্য গ্রহণ, যে শর্করা, প্রোটিন বা ফ্যাট ইত্যাদি সমৃদ্ধ খাবার যখন আমরা মুখ গহ্বরে গ্রহণ করি, মানে আমরা যেটা খাই। তারপরে যাচ্ছে কি দেখো, পরিপাক অর্থাৎ ডাইজেশন, এই যে দাঁতের মধ্যে আমরা যে চিবিয়ে চিবিয়ে খাবারটা, তার রস পুরোটা আমরা যে গিলে সেটা আমাদের লিভার অবধি পৌঁছয়, তাই তো, পেটে পৌঁছয়, এবং সেখান থেকে যে রসটা আমি বললাম যে খাবারের একটা কোয়ালিটি আছে, একটা যে
চিবানোর পরে যে রস বা এনজাইম সাহায্য করে, হ্যাঁ, এই যে জটিল খাবারকে ভেঙে সরল উপাদানে পরিণত করে। ধরো যদি আমরা জানি যে মাটন একটা হেভি খাবার, তাই তো, যে মাটন খেলে আমাদের অনেক মিনিমাম 4 থেকে 5 ঘন্টা লাগে সেটা ডাইজেস্ট হতে। তো এবার কি হয়, ধরো আমি মাটন খেলাম এবং সেটা যাবে এবং মাটনটা যে চিবানোর ফলে সেই রসটা আমাদের ভিতরে যাবে এবং খাদ্যটাও আমাদের ভিতরে যায়। ভিতরে যাওয়ার পরে কি হয়, সেটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে ভাঙে। এই যে চিবালাম আমি, ঠিক আছে, খাবারটা যে আমরা চিবানোর পরে আমাদের কি সেটা ক্ষুদ্র ক্ষুদ্র কণা রূপে আমাদের ভিতরে যায় এবং এনজাইমের ফলে সেই খাবারগুলোকে ভেঙে ভেঙে সেই রসটা নিয়ে নেওয়া হয় এবং রক্তের মধ্যে প্রবাহিত করা হয় এবং বাকি খাবারটা যেটা অবাঞ্ছিত খাবার সেটা স্টুল রূপে বেরিয়ে যায়। আচ্ছা, তারপরে দেখো শোষণ বা অ্যাবজর্বেশন কি হয়, ক্ষুদ্রান্তে পরিপাক হওয়া ছোট ছোট পুষ্টি উপাদান যেমন গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড রক্তনালীর মাধ্যমে রক্ত প্রবাহে মিশে যায়। তো এই যে ক্ষুদ্রান্তে মানে পেটের মধ্যে গেল, তো ছোট ছোট খাবারগুলো কি হয়, ছোট যে পুষ্টিটা যেটা পাওয়া যায় খাবারগুলো থেকে, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, সেগুলো রক্ত কোষের মধ্যে মিলিয়ে যায় এবং রক্তের সাথে মিশে যায় এবং সেখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল এনার্জি বা শক্তিটা পাই। তারপরে দেখো, তারপরে আছে হচ্ছে মেটাবলিজম বা বিপাক। সেটা কি, যে রক্তের মধ্যে পুষ্টির উপাদান শরীরের কোষে কোষে পৌঁছায় এবং কোষে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এগুলোর রাসায়নিক বিক্রিয়াতে অংশ নেয়। যে আমরা যে রক্তের মাধ্যমে যে পুষ্টির উপাদানগুলি যে বললাম যে আমরা খেলাম, খাওয়ার পরে যে অ্যামিনো অ্যাসিড বা গ্লুকোজ হিসেবে যে ক্ষুদ্র ক্ষুদ্র পুষ্টির উপাদানগুলো আমরা রক্তে মিশে যাচ্ছে, তাই তো, রক্তনালীর মধ্যে রক্ত প্রবাহে মিশে যাচ্ছে এবং মিশে যাওয়ার ফলে সেখান থেকে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ নিচ্ছে এবং লাস্টে কি হচ্ছে, লাস্টে হচ্ছে শক্তি উৎপাদন, অর্থাৎ এনার্জিটা আমরা পাচ্ছি যে কোষীয় শ্বসনের মাধ্যমে গ্লুকোজ ও অক্সিজেন ভেঙে এটিপি অর্থাৎ অ্যাডেনসাইন ট্রিপোসফেট অণু হিসেবে শক্তি তৈরি হয় যা আমাদের দৈনন্দিন কাজে পরিচালনা করতে সাহায্য করে। অর্থাৎ সহজ করে বললে, এই যে আমরা খাবারটা খেলাম এবং সেখান থেকে যে পুষ্টি উৎপাদন করা হলো, মানে পুষ্টির উপাদানগুলি যেগুলো আমাদের শরীরের মধ্যে রক্তকণার মধ্যে মিশে গেল এবং কোষে কোষে পৌঁছালো, খাবারের যে পুষ্টির যে উপাদানগুলি যেটা আমাদের রক্ত প্রবাহ এবং কোষে কোষে সেটার যে প্রবাহ হলো সেটা পৌঁছালো, সেখান থেকে আমরা আলটিমেট শক্তি বা এনার্জিটা গেইন করলাম এবং এইভাবে খাদ্য খাওয়া থেকে শক্তি উৎপাদন করা পর্যন্ত আমাদের এই খাবারটা এইভাবে কাজ করে। ওই জন্যই বলা হয় সবাইকে যে একটু হেলদি জাতীয় খাবার খেলে, একটু ফাস্ট ফুড, প্যাকেজিং ফুড এই সবগুলোকে একটু সরিয়ে রেখে যদি আমরা একটু হেলদি টাইপের খাবার খাই, তাহলে আমাদের এনার্জিটা সবসময় অটুট থাকবে, তাই তো আমরা এনার্জি সহকারে সব কাজ করতে পারবো। তারপরে চলো দেখে নিই যে ক্যালোরি। হোয়াট ইজ ক্যালোরি? ক্যালোরি আমরা নাম শুনে থাকি যে আমরা যখন কোনো খাবার কিনতে যাই বা ধরো প্যাকেজিং ফুড কিনতে যাই বা তেল কিনতে যাই, তখন ওখানে আমরা সবসময় একটু উচ্চারণ করে থাকি যে ক্যালোরি কি। ক্যালোরি হচ্ছে আমাদের শক্তি পরিমাপের একটা একক। সহজ কথায় বলতে গেলে যে আমরা খাবার খাওয়ার পরে যে শক্তিটা আমরা পাই এবং আমাদের শরীর থেকে যে হাঁটা চলা করি, দৌড়াই, হ্যাঁ, নিঃশ্বাস নেওয়া বা অন্য সব ধরনের কাজের জন্য আমাদের যে শরীরের থেকে যে শক্তিটা ক্ষয় হয়, হ্যাঁ, যে শক্তিটা আমরা ব্যবহার করি, সেটা মাপার এককই হচ্ছে ক্যালোরি। তোমরা দেখে থাকবে এখন অনেকের কাছে সে ডিজিটাল বা স্মার্ট ওয়াচ থাকে, হ্যাঁ, তার মধ্যে দেখা যায় যে কতটা তুমি হাঁটলে তার ফলে কত তোমার ক্যালোরি ঝরলো, বা আমাদের কাছে স্মার্টফোনের থেকে আমরা জানতে পারি, তাই না, অনেকে দৌড়ায়, হাঁটে যে ক্যালোরি বার্ন করার জন্য। তো তার মাধ্যমে এই যে আমরা জানতে পারি যে কতটা আমরা ক্যালোরি বডি থেকে ঝরলো, সেটা পরিমাপ করার এককই হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তো দেখো এখানটা করে 1 কিলো ক্যালোরি মান অর্থাৎ 1000 ক্যালোরি, 1 কিলো ক্যালোরি অর্থাৎ 1000 ক্যালোরি। আচ্ছা দেখো, তারপরে কোন উপাদান থেকে কত ক্যালোরি মেলে? খাদ্যের প্রধান 3টি মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে আমাদের শরীর বা ক্যালোরি বা শক্তি সংগ্রহ করে। দেখো খাদ্যের উপাদান যেগুলো আছে, কার্বোহাইড্রেট থেকে কত পরিমাণ কিলো ক্যালোরি হয়? 4। তারপরে প্রোটিন অর্থাৎ আমিষ, ডিম, মাছ, মাংস এগুলো থেকে কত
গ্রামে আসে 4 কিলো ক্যালোরি আমরা পেয়ে থাকি। তারপরে ফ্যাট, চর্বি জাতীয় খাবার থেকে কত পেয়ে থাকি, এখানে পেয়ে থাকি 9 কিলো ক্যালোরি। অর্থাৎ ফ্যাট জাতীয় খাবার কি, দুধ, ঘি, মাখন, চিজ, বাটার, এগুলো থেকে আমরা 9 কিলো ক্যালোরি পেয়ে থাকি। এবার অ্যালকোহল জাতীয় পানীয় থেকে আমরা 7 কিলো ক্যালোরি পেয়ে থাকি। তারপরে আসে ডাইজেশন বা পরিপাক, যেটা আমরা বললাম যে পরিপাক বা ডাইজেশন, আমরা তো শুনে থাকি যে খাবার খাওয়ার পরে আমাদের ডাইজেস্ট হলো না, এই খাবারটা খেয়ে না ডাইজেস্ট হলো না, পেটটা ভরা ভরা লাগতো। তো এই ডাইজেশন বা পরিপাক এটা কি, খাবারকে ছোট ও সরল অণুতে ভেঙে দেওয়ার প্রক্রিয়াকেই বলে ডাইজেশন বা পরিপাক। অর্থাৎ আমি যে খাবারটা খাচ্ছি, এই যে তোমাদেরকে বললাম যে মাটন, এটা একটা হেভি খাবার, তাই তো। তো এই যে মাটনটা আমি যখন খাচ্ছি, হ্যাঁ, খাওয়ার পর আমি যে চিবাচ্ছি, চিবানোর পরে যে ছোট ছোট অণুতে বা সরল অণুতে ভেঙে দিচ্ছে, সেটা হওয়ার পর যে আমরা পেটে যাচ্ছে, এটাকেই আমরা বলছি ডাইজেশন, ঠিক আছে। তো পরিপাক প্রক্রিয়ার প্রধানত দুটো ধাপ থাকে, একটা মেকানিক্যাল পরিপাক আর একটা হচ্ছে কেমিক্যাল পরিপাক। মেকানিক্যাল পরিপাকটা কি, দাঁত দিয়ে চিবিয়ে খাবার খাওয়ানো এবং পাকস্থলী এবং অন্ত্রের পেশির সংকোচনের মাধ্যমে খাবারকে গুঁড়ো করে ছোট ছোট অংশে পরিণত করাই হচ্ছে মেকানিক্যাল পরিপাক। মানে দাঁত দিয়ে চিবালাম, চিবানোর পর পাকস্থলী এবং অন্ত্রের পেশির সংকোচনের মাধ্যমে ভিতরে কার্যকলাপের মাধ্যমে খাবারটা যখন একদম ছোট ছোট গুঁড়ো হয়ে আমাদের ভিতরে পৌঁছে যাচ্ছে, সেটাই হচ্ছে মেকানিক্যাল পরিপাক বা মেকানিক্যাল ডাইজেশন। কেমিক্যাল পরিপাক কি করছে, যে বিভিন্ন রকম এনজাইম বা পাচক রস বা অ্যাসিডের সহায়তা করার জটিল অণুগুলোকে ভেঙে রাসায়নিকভাবে অণুতে রূপান্তরিত করানো। বিয়েবাড়ি গেছি, বিয়েবাড়িতে প্রচুর খেয়ে নিয়েছি, হ্যাঁ, প্রচুর খাওয়া দাওয়ার ফলে পেটে আর জায়গা নেই, পেটটা আইঢাই করছে, কি করব, তখন আমরা কিসের সাহায্য নেই, নয় একটু সোডা খাই, নয় একটু কোল্ড ড্রিঙ্ক খাই, একটু বেশি স্ট্রং কোল্ড ড্রিঙ্ক খায় যাতে হজম হয়ে যায়, বা ইনো জাতীয় কোনো ওষুধ খাই, তাই তো, বা এনজাইম কোনো ওষুধ খেয়ে থাকি হজম করার জন্য। তো এই যে প্রক্রিয়া করে আমরা যে হজমটা করছি, এটাই হচ্ছে কেমিক্যাল মেটাবলিজম, কেমিক্যাল ডাইজেশন। বোঝাতে পারলাম? নেক্সট চলো দেখি যে খাদ্য কিভাবে রূপান্তর বা হজম প্রক্রিয়া হচ্ছে। যে এখানে দেখো আমি একটা ছবির মধ্যে দেখেছি শর্করা অর্থাৎ রাইস জাতীয় খাবার কিভাবে অ্যামাইলেজ এনজাইমের মাধ্যমে গ্লুকোজে পরিণত হচ্ছে। তারপরে প্রোটিন জাতীয় খাবারগুলি পেপসিন বা ট্রিপসিন এনজাইম হয়ে, মানে এইভাবে এনজাইম বা ডাইজেশন হয়ে অ্যামিনো অ্যাসিডে পরিণত হচ্ছে। এবং শেষে ফ্যাট জাতীয় খাবারগুলো লাইপেজ এনজাইম হয়ে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলে পরিণত হয়ে আমাদের শরীরের রক্তে প্রবাহিত হচ্ছে। তা আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যাবজর্বেশন বা শোষণ। কীভাবে যে খাবারটা আমার ডাইজেস্ট হয়ে যে ভিতরে গেল লিভারের মধ্যে বা ক্ষুদ্রান্ত্রের মধ্যে যে থাকলো, থাকার পরে এবার এটা অ্যাবজর্বেশন কীভাবে এখান থেকে পুষ্টিগুলোকে শোষণ করছে। দেখো, আমরা যে জটিল খাদ্য খাচ্ছি তা পরিপাক হয়ে অর্থাৎ ডাইজেস্ট হয়ে সরল এবং দ্রবণীয় উপাদানে পরিণত হচ্ছে এবং এই সরল উপাদানগুলি ক্ষুদ্রান্ত্রের মধ্যে প্রাচীর অতিক্রম করে শরীরের রক্ত বা লসিকা প্রবাহে প্রবেশ করে এবং তার নামই হচ্ছে অবজারভেশন। অর্থাৎ যেটা বললাম যে আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা খাওয়ার ফলে আমাদের ভিতরে ডাইজেস্ট হয়েছে রস বা অ্যামিনো অ্যাসিড বা গ্লুকোজ রূপে যেগুলো বেরোচ্ছে, বেরোনোর পর আমাদের রক্তনালীতে গিয়ে রক্তের সাথে প্রবাহের সাথে মিশে যেটা যাচ্ছে সেইটাই হচ্ছে অ্যাবজর্বেশন বা শোষণ প্রক্রিয়া। আচ্ছা, ক্ষুদ্রান্তের বিশেষ গঠন। ক্ষুদ্রান্ত অ্যাডাপটেশনসের তিনটে গঠন আছে, একটা হচ্ছে ভিলি, সেকেন্ড হচ্ছে মাইক্রোভিলি এবং থার্ড হচ্ছে শোষণতল বৃদ্ধি। দেখো, আমি ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবে। এইটা হচ্ছে ভিলি, ঠিক আছে। ভিলিটা হচ্ছে যে এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এই যে একটা ছোট ছোট আঙুলের মতো এই যে ছবির মধ্যে এই যে পোর্শনগুলো, এইটা হচ্ছে ভিলি, ঠিক আছে। আচ্ছা, মাইক্রোভিলি হচ্ছে এই যে এই পোর্শনে আরও ছোট ছোট ক্ষুদ্র করে, এই যে এখানে বড় করে দেখানো আছে যে এই জিনিসগুলোকে বলছে মাইক্রোভিলি, ঠিক আছে, এটাকে বলছে মাইক্রোভিলি। তো ভিলির ভেতরে দুই ধরনের সংবহন নালী থাকে, একটা হচ্ছে রক্তকৈশিক নালী এবং ল্যাকটিএল বা লাসিকা নালী, ঠিক আছে। এই যে এই দুটোর মাধ্যমে আমাদের শোষণ প্রক্রিয়া চলছে।
আচ্ছা, তারপরে আসছে মেটাবলিজম বা বিপাক। তো বিপাক কি বলছে, কোষের ভিতরে পুষ্টিকে ব্যবহার করে যখন শক্তি তৈরি নতুন পদার্থ গঠনের সবসময় রাসায়নিক প্রক্রিয়াকে মেটাবলিজম বলা হয়। এই যে বলে না মেটাবলিজম বৃদ্ধি করতে হবে, না হলে অসুস্থ হয়ে পড়বে, আমরা শুনি তো। তো এই মেটাবলিজমটা কি, যে কোষের ভিতরে অর্থাৎ যে পেশি, যে কোষ আমাদের মাংসপেশি থাকে, সেই যে কোষ, তার ভিতরে যে কোষের ভিতরে পুষ্টিকে ব্যবহার করে শক্তি তৈরি করা হয় এবং নতুন পদার্থ গঠনের সব ধরনের যে রাসায়নিক প্রক্রিয়া, যে পুরো প্রক্রিয়াটা চলে, সেটাকেই বলছে মেটাবলিজম। মেটাবলিজম দু ধরনের, একটা হচ্ছে অ্যানাবলিজম আর একটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যানাবলিজম কি করছে, অ্যানাবলিজমের মাধ্যমে নতুন নতুন টিস্যু বা কোষ তৈরি হচ্ছে এবং তার ফলে আমাদের বডি বৃদ্ধি হচ্ছে। দেখো তুমি যখন দেখবে একটা ছোট বাচ্চা যখন আসে, তখন তারপর থেকে যখন সে আস্তে আস্তে বৃদ্ধি হয় মানে কি, তাহলে তার গ্রোথ বাড়ে, তার ভিতরে যে ছোট ছোট কোষগুলো আছে সেই কোষগুলো আস্তে আস্তে পরিস্ফুটিত হয়, নতুন নতুন কোষের সৃষ্টি হয় এবং সে আস্তে আস্তে ছোট থেকে বড় হতে থাকে। হ্যাঁ, তো এইভাবে তার গ্রোথটা হয় অ্যানাবলিজমের মাধ্যমে। ক্যাটাবলিজমের মাধ্যমে কি হয়, খাদ্যকে ভেঙে শক্তি উৎপাদন করে এবং এনার্জি রিলিজ করে। আচ্ছা, এখানে একটা মনে রাখার ট্রিক দেখো, যে ডাইজেশন কীভাবে মনে রাখবে, যে ডাইজেশনের কাজ কি, অ্যাবজর্বেশনের কাজ কি, হ্যাঁ মেটাবলিজমের কাজ কি। তো ডাইজেশনের কাজ হচ্ছে খাবারকে ছোট ছোট করে ভাঙে। আমরা যখন যে চিবানোর পরে যে যাচ্ছে, তাহলে খাবারকে ছোট ছোট করে ভাঙে এবং শক্তি এবং নতুন টিস্যু তৈরি করে। অ্যাবজর্বেশন কি করে, রক্তে শোষিত হয়, যে খাওয়ার পরে যে পুষ্টির উপাদান বা রস যেটা বেরোয় সেটা রক্তে শোষিত হবে এবং স্মল ইন্টেস্টাইন তৈরি করে রক্তের মধ্যে। এবং মেটাবলিজমে কি হয়, শক্তি সঞ্চয় করে, শক্তি উৎপাদন করে এবং নতুন নতুন টিস্যু তৈরি করে এবং এটা বডি সেলসে গিয়ে কাজ করে। তাহলে তোমাদের এইটুকু ব্যাপারটা বুঝতে, যে আমরা খাচ্ছি বা অর্থাৎ পুরো যে নিউট্রিটিভ প্রসেসটা, যে আমরা খাবার খাচ্ছি, তারপরে তোমার পরিপাক হচ্ছে, মানে অর্থাৎ ডাইজেশন হচ্ছে, তারপরে সেটা কিভাবে মেটাবলিজমে আসছে এবং সেখান থেকে কিভাবে আমাদের শক্তি উৎপাদন হচ্ছে, এই পুরো ছোট কনসেপ্টটা তোমাদের যদি বুঝতে সাহায্য করে, তাহলে অবশ্যই আমাদের এই যে চ্যানেল পাথওয়েজ একাডেমি, এটাকে অবশ্যই তোমরা ফলো করবে, আমাদের পাশে থাকবে। এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, আমরা সেটা অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আমাদের পাথওয়েজ একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ পাথওয়েজ একাডেমিকে ফলো করতে ভুলো না। থ্যাংক ইউ।